প্রিয় দর্শক, এছাড়াও নিটুল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে স্থাপত্য বিভাগের কর্মশালায় শিক্ষার্থীদের বাঁশের ঘর উপস্থাপনের খবর। অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। সেভিংসটা ফুল হয়ে গেল। ওই দিন গেছে আমি বুক ফুল হয়ে গেছি গিটার কিনতে। এটা সব থেকে ভালো লাগে যে ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চাঁদপুরের মেঘনায় মাঝির বাজার এলাকায় জাহাজ থেকে 5 জনের মরদেহ এবং 3 জনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কোস্টগার্ড। পরে গুরুতর আহত 3 জনকে হাসপাতালে নেওয়া হলে 2 জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত অন্যজনকে ঢাকায় পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতের পরিচয় জানা যায়নি। প্রিয় দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোর্শেদ আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। মোর্শেদ, আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? আমি স্টুডিও থেকে সাইদুর রহমান বলছি। যেমনটা সংবাদে শুনলাম যে চাঁদপুরে মেঘনায় যে ঘটনাটি ঘটেছে সেই সম্পর্কে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে যদি আমাদেরকে জানান। সাইদুল, আপনি যেমনটি বলছিলেন, চাঁদপুরের মেঘনা নদীর মাঝের ঘাট এলাকায় জাহাজে এমভি ডাকের জাহাজে ডাকাতির ঘটনা ঘটেছে। এখানে 5 জনকে নিহত হয়েছে আর 3 জনকে মুমূর্ষু অবস্থায় চাঁদপুর সদর হাসপাতালে আনা হলে 2 জন চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আর 1 জনকে ঢাকা মুমূর্ষু অবস্থায় ঢাকা প্রেরণ করে। এর মধ্যে 8 জনের ভিতরে 7 জনের পরিচয় পাওয়া গিয়েছে, তারা সবাই নড়াইলের। আর পুলিশ বলছে 1 জনের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ বলছে যে এটা ডাকাতিও হতে পারে অথবা পূর্ব শত্রুতার জেরও হতে পারে। আর পুলিশ বলছে এই জাহাজটি চট্টগ্রাম থেকে সকালে 8টায় মাঝির বাজার এসে নোঙর করে এবং সেখানে ডাকাত দল বা দুর্বৃত্তরা ঢুকে তাদের সকলকে 8 জনকে উপর হামলা চালিয়ে তাদের ওই স্থানে 5 জনকে নিহত করে। আর চাঁদপুরের কোস্টগার্ড বলছে যে তারা এখানে যে তারা এটা ডাকাতি সন্দেহ না করে এটাকে তারা পূর্ব শত্রুতা হিসেবে করছে। সাইদুল, মোর্শেদ, অনেক ধন্যবাদ আপনাকে সরাসরি চাঁদপুর থেকে আমাদের যুক্ত হয়ে সর্বশেষ পরিস্থিতি জানানোর জন্য। প্রিয় দর্শক, এবারে অন্যান্য খবর। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের জানান, ভারত সরকারের কাছে কূটনৈতিক পত্র পাঠিয়েছে ঢাকা। দেখুন রিয়াজ ইসলামের রিপোর্টটি। জুলাই আগস্টের গণহত্যার মামলায় 17 অক্টোবর শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর তাকে দেশে ফেরাতে শুরু হয় নানা আইনি পদক্ষেপ। শেখ হাসিনাকে ফেরানো নিয়ে দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছে ঢাকা। আমরা তাকে যে চাওয়া হচ্ছে ফেরত বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি। ভারত সরকারকে। এর আগে পিলখানায় বিজিবি সদর দপ্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত আনা হবে। আমাদের চিঠি অলরেডি চলে গেছে ওনাদের এক্সট্রাডিশন করার জন্য। এটা প্রক্রিয়াধীন আছে। আমাদের সাথে তো ওনাদের এক্সট্রাডিশন ট্রিটি একটা আছেই, ওই প্রক্রিয়া হবে, ওই চুক্তি অনুযায়ী হবে। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার চৌধুরী সহ অবৈধ সম্পদ এবং দুর্নীতির অভিযোগে বিগত সরকারের কয়েকজন সাবেক মন্ত্রী এমপিদের বিরুদ্ধে মামলা করেছে দুদক।
তদন্তে দুর্নীতির সংশ্লিষ্টতা পেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন দুদকের মহাপরিচালক। দুদক চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করে রাজনীতিবিদদের দুর্নীতির সহায়ক হিসেবে আমলাদের বিষয় তদন্ত করতে দুদককে আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক রুন। রিপোর্টে আরও জানাচ্ছেন রোকসানা আমিন। আলোচিত পিকে হালদারের আর্থিক কেলেঙ্কারিতে নাম আসায় 2022 সালে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। তার বিরুদ্ধে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিং সার্ভিসেস লিমিটেড থেকে 2,500 কোটি টাকার বেশি অর্থ লোপাটে এসকে সুর সহ তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও কন্যা নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। অস্বাভাবিক লেনদেন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক প্রতিমন্ত্রী মহিবুর রহমান ও সাবেক এমপি জান্নাতারা হেনরি ও তার স্বামী শামীম তালুকদার সহ আরও কয়েকজন এমপির বিরুদ্ধে মামলা করেছে দুদক। মামলার বিস্তারিত তুলে ধরেন দুদকের মহাপরিচালক। তদন্তকালে আরও সম্পদের তথ্যাদি পাওয়া গেলে এবং আরও কোনো ব্যক্তির সম্পৃক্ততা পাওয়া গেলেও তাদেরকেও এই মামলায় সম্পৃক্ত করা হবে। নবনিযুক্ত চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করতে বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে আসেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। নিশ্চয়ই এই টাকা শুধুমাত্র রাজনীতিবিদরা পাচার করে নাই, এর সাথে আমলাদেরও বড় একটা অংশের কিন্তু যোগ সাদেশ ছিল। রাজনীতিবিদদের পাশাপাশি আমলাদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নিতে হবে। এদিকে 9 প্রকল্পের 80,000 কোটি টাকার দুর্নীতির অনুসন্ধানে কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের কাছে শেখ হাসিনা সহ শেখ পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টের নথি ও বিবরণ চেয়েছে দুদক। অন্যদিকে 24 জন মন্ত্রী এমপির দ্বৈত নাগরিকত্বের তথ্য চেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে দুদক। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। দুর্নীতির অভিযোগ ওঠায় যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির ট্রেজারি মন্ত্রী এবং শেখ হাসিনা পরিবারের সদস্য টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ করেছেন দেশটির মন্ত্রিসভার সদস্যরা। রোববার রাতে এই তথ্য জানিয়েছেন যুক্তরাজ্যের বিভিন্ন গণমাধ্যম। ব্রিটিশ সংবাদপত্র সানডে টাইমস জানিয়েছে বাংলাদেশে একটি পারমাণবিক শক্তি প্রকল্প থেকে নিজের পরিবারকে প্রায় 4 বিলিয়ন পাউন্ড আত্মসাৎ করতে সহায়তা করার অভিযোগে মন্ত্রিসভা অফিসের ন্যায় ও নৈতিকতা দলমন্ত্রী টিউলিপ সিদ্দিকীকে জিজ্ঞাসাবাদ করেছে। টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে তার খালা এবং বাংলাদেশে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদ্যুৎ কেন্দ্রের জন্য রাশিয়ার সাথে একটি দুর্নীতির চুক্তিতে সাহায্য করার অভিযোগ উঠেছে। টিউলিপ সিদ্দিক ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির সদস্য। তিনি ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত বৃহস্পতিবার টিউলিপকে জিজ্ঞাসাবাদ করা হয়, তবে এই খবরটি সামনে আসে রোববার। শেখ হাসিনার পরিবার এবং তার মন্ত্রীদের বিরুদ্ধে রূপপুরের ওই প্রকল্প থেকে 3.9 বিলিয়ন অর্থাৎ 390 কোটি পাউন্ড সরিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। ছাত্র জনতার অভ্যুত্থান ঠেকাতে গণহত্যার জন্য শেখ হাসিনা এবং তার দোষীদের ফাঁসি দাবি করেছেন গণমাধ্যম সম্পাদক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা সহ অন্যদের বিচারের জন্য দেশে ফিরিয়ে আনার দাবিও জানান তারা। দেখুন এনামুল কবির উপমের রিপোর্টটি। 5 আগস্ট মিছিলে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে মারা যায় মাদ্রাসা ছাত্র আরাফাত। তার হত্যার জন্য শেখ হাসিনার ফাঁসির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হন মাদ্রাসা ছাত্র, শিক্ষক, গণমাধ্যম সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সেখানেই হয়েছে শহীদ আরাফাতের জানাজা। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় গণহত্যার সব ঘটনার বিচার চান বক্তারা। এখনো দিল্লি থেকে ষড়যন্ত্র চলছে, আপনারা জানেন। এই ষড়যন্ত্র আমাদের ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। একটা খুনেরও না বিচার হয়ে যাবে না, বিচার হবে। বাংলাদেশ যতদিন আছে, বাংলাদেশের যত রকমের গভর্নমেন্ট আছে, এইটা হবে আমাদের টপ প্রায়োরিটি। এই বাংলার মাটিতে খুনি হাসিনা সহ যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, এই নৃশংসতার সাথে জড়িত ছিল, তাদের জন্য বিচার নিশ্চিত করি। যারা ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছে তাদেরকে বলবো যে বিচারের সম্মুখীন হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিন। শেখ হাসিনা বাংলাদেশে আসবে কেবলমাত্র বিচারের মুখোমুখি হওয়ার জন্য, ফাঁসির কাস্টে ঝোলার জন্য।
পরে গণ অভ্যুত্থানের সময় আহতদের নেতৃত্বে মিছিল শহীদ মিনার থেকে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। বিএনপি নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা প্রতিষ্ঠা করতে চায় মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভোটের অধিকার আদায়ের প্রয়োজনে 5ই আগস্টের মতো আবারও রাস্তায় নামতে হবে। ঠাকুরগাঁয় জনসভায় তিনি বলেন, বিএনপি লড়াই করেছে বলেই ছাত্ররা ফ্যাসিবাদের পতন ঘটাতে পেরেছে। এ সময় রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিদের বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া থেকে বিরত থাকারও আহ্বান জানান তিনি। আরও জানাচ্ছেন আক্তার হোসেন। ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে জনসভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের জনগণ গণতন্ত্রের জন্য দীর্ঘকাল লড়াই করেছে। নেতাকর্মীদের ত্যাগ ও লড়াইয়ের ধারাবাহিকতায় ফ্যাসিবাদের পতন হয়েছে। বিএনপির ত্যাগ নির্যাতন এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। ভোট দিয়েছো, ভোট দিতে পারছো? গত 15 বছর ভোট দিছো? ভোট হয়েছে, কিন্তু 3বার ভোট হয়েছে। আমাদের আওয়ামী লীগের ভাইরা তারা ভোটটা দিয়েছে, বলে দিয়েছে তোরা আসিবার দরকার নাই, বুঝিয়ে দিন। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচন নিয়ে সমমনা দলগুলোর সঙ্গে সংলাপ করছে বিএনপি। বিকেলে রাজধানীর গুলশান কার্যালয়ে এনডিএম ও গণ অধিকার পরিষদের সঙ্গে বৈঠক করে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির মূল লক্ষ্য ভোটের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া। মূলত সংস্কার হতে হবে আপনার সংসদে, এবং সংস্কার হতে হবে জনগণের আস্থা নিয়ে, জনগণের সমর্থন নিয়ে, জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে হতে হবে। তো সুতরাং আমরা মনে করি এখন কি সংস্কার ওনারা নির্বাচনের আগে করতে পারবে সেটা দেখার বিষয়। সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, বছরখানেক সময় পেলে তিনি সংস্কার কাজগুলো শেষ করে যাবেন। রাজধানীতে এক সংলাপে বক্তারা ভোটাধিকার নিশ্চিত করার উপর জোর দিয়ে সরকারকে সংস্কার এবং নির্বাচন দুটোই করার তাগিদ দিয়েছেন। রিপোর্টে আরও জানাচ্ছেন ওবায়দুল রশিদ। গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর ধারাবাহিক সংলাপ। সোমবারের বিষয় বিচার বিভাগ। শুধু নির্বাচন দিয়ে কি হবে এই সমস্ত কথা বলেন না, শুধু নির্বাচন দিয়ে কি হবে না হবে এটা যারা বলেন, 1991 থেকে 2011-12 পর্যন্ত বাংলাদেশ কিভাবে চলেছে, আর 2014 থেকে 2024 পর্যন্ত কিভাবে চলেছে এটা একটু নির্মোহভাবে কম্পেয়ার করে দেখবেন। যদি বছর খানেক সময় পাই অন্তত এই কাজগুলো করে যাব। তারপর অনেক কাজ বাকি থাকবে। তারপর পলিটিক্যাল পার্টির ওনারশিপের একটা ব্যাপার আছে, নেক্সট গভর্নমেন্ট এসে অনেক কিছুই বাতিল করে দিতে পারে। রাজনীতিবিদরা সংস্কার প্রসঙ্গে বলেন, আগে নিম্ন আদালতে সংস্কার প্রয়োজন। সেই সাথে তারা বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সংস্কার না নির্বাচন, কোনটা করব? আরে দুটোই করবেন। কেউ যদি বলে সংস্কার না করে আমি যাব না, তা আমি তো ওইটার ভেতরে শেখ হাসিনার সুর খুঁজে পাই। চিরদিন দরকার সংস্কার পার্টির সরকার। সংস্কার হওয়ার আগে জনগণের কাছে আমরা যে কর্মসূচি তুলে ধরব সেটা আসবে নির্বাচনের সময়, কারণ জনগণ হচ্ছে সমস্ত ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। সংলাপে বক্তারা সুষ্ঠুভাবে ভোটাধিকার নিশ্চিত করার উপর জোর দিয়েছেন। ভোটাধিকার আর সেই জায়গাটাতে আমাদের মনোযোগ দিতে হবে, এবং ভোট দিয়ে আমরা যাদেরকে নির্বাচিত করি না কেন তারা যে একেবারে গণতান্ত্রিক হয়ে উঠবেন সেই আশা করাটাও ঠিক হবে না। জুডিশিয়ারি এবং গণমাধ্যম এই দুটো জায়গা যদি ঠিকঠাক মতো কাজ করে এবং অন্যের প্রভাবমুক্ত হয়ে কাজ করতে পারে, আমি মনে করি বাংলাদেশের একটা গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবার জন্য খুব বেশি সময় অপেক্ষা করতে হবে না। আদালতে মামলা জটের কথা উল্লেখ করে সংলাপে বক্তারা শিগগিরই তার সমাধানের উপর জোর দেন। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। অন্তর্বর্তী সরকারের ভূমি, বিমান এবং পর্যটন উপদেষ্টা এএফ হাসান আরিফকে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে। ভূমি এবং বিমান সচিব বলেছেন, দায়িত্ব নেওয়ার পর অল্প সময়ের মধ্যে মন্ত্রণালয়গুলোকে সেবাবান্ধব এবং জনকল্যাণমুখী করার চেষ্টা করেছেন উপদেষ্টা হাসান আরিফ। আইন অঙ্গনে অবদান রাখার পাশাপাশি বাবা হিসেবে হাসান আরিফ যথাযথ দায়িত্ব পালন করেছেন বলে মনে করেন তার একমাত্র ছেলে। তার মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক দিবস পালন করা হচ্ছে।
প্রিয় দর্শক, দেখুন সহকর্মী মাসুর শাকিলের রিপোর্টটি। সকালে সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ-এর হেমাগার থেকে এফ হাসান আরিফের মরদেহ নিয়ে যাওয়া হয় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। সে সময় ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ও শিল্প উপদেষ্টা সহ সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিরা। যথাযথ মর্যাদায় দাফন সম্পন্ন করে তার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। সহকর্মীরা হাসান আরিফের স্মৃতিচারণ করে তার নির্দেশনা অনুযায়ী কাজ করার আশা প্রকাশ করেন। আমরা যেসব মন্ত্রণালয় তার অধীনে কাজ করেছি, আমরা তার কথা অনেকদিন স্মরণ রাখতে হবে, কারণ তিনি ব্যক্তিগতভাবে মানুষ হিসেবে সাদা মনের মানুষ ছিলেন, খোলা মনের মানুষ ছিলেন। স্যারের যে অবদান, স্যারের যে কর্মনিষ্ঠা, তিনি একজন কাজ পাগল মানুষ ছিলেন। স্যার এই অল্প সময়ের মধ্যে সব কটা তার অর্গানাইজেশন পরিদর্শন করে প্রত্যেকের দিক নির্দেশনা দিয়েছেন যে কোন জায়গায় কি করতে হবে। হাসান আরিফের পরিবার সবার কাছে দোয়া চেয়েছেন। এক ভাই এক বোন, আমরা দুজনেই বাসা থেকেই কি বলবো, একেবারে কোর্টের একটা আবহে বড় হয়েছি। যেমন আমাদের যেটাই প্রয়োজন হতো সপ্তাহের 6 দিন, সেটা আমরা বাবাকে বলতে পারতাম না। এটা সপ্তাহে শনিবার শুধুমাত্র মেনশন ডে হিসাবে আমার জন্য বরাদ্দ ছিল। যা কিছু লাগবে সেটা শুধুমাত্র শনিবার বলবো। তো এ ধরনের অনেক খুঁটিনাটি বিষয় ছিল। আমাদের সাথে বাবার যে সম্পর্কটা এরকমই ছিল। উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক হিসেবে সরকারি বেসরকারি সহ সব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। জলবায়ু সংকট মোকাবেলায় নীতি নির্ধারণী পর্যায়ে কার্যকর উদ্যোগ এবং গণমাধ্যমের যথাযথ ভূমিকার বিকল্প নেই। রাজধানীতে গ্লোবাল ক্লাইমেট মিডিয়া নেটওয়ার্ক আয়োজিত COP29-এর প্রতিশ্রুতি মোতাবেক প্যানেল আলোচনায় উঠে আসে বাংলাদেশ সহ ঝুঁকিপূর্ণ দেশগুলোর পরিস্থিতি উন্নয়নে পরিবেশ বান্ধব প্রযুক্তি এবং জীবনাচরণের বাধ্যবাধকতা। মোশাহিদ রনির রিপোর্ট। সম্প্রতি আজারবাইজানের বাকুতে পর্দা নেমেছে জাতিসংঘ আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের 29তম আসরের। জীবাশ্ম জ্বালানি বন্ধে পূর্বে গৃহীত প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যকর কোনো উদ্যোগ না থাকলেও এসেছে নানা ঘোষণা ও প্রতিশ্রুতি। জলবায়ু অভিঘাত মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর 1.3 ট্রিলিয়ন মার্কিন ডলার চাহিদার বিপরীতে 2035 সালের মধ্যে 300 বিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন নিশ্চিতের সিদ্ধান্ত এসেছে। লক্ষ্যমাত্রা পূরণে প্রভাবশালী দেশগুলোর উদাসীনতা যেমন রয়েছে, তেমনি অর্থ ছাড়েও নেই প্রত্যাশিত অগ্রগতি। পরিস্থিতি উন্নয়নে পরিবেশকর্মী, বিশেষজ্ঞ ও সাংবাদিকদের আলোচনা। গ্লোবাল ক্লাইমেট মিডিয়া নেটওয়ার্কের আয়োজনে উঠে আসে জলবায়ু অভিঘাতের প্রান্তিক থেকে আন্তর্জাতিক সংকটের বিরূপ চিত্র ও উত্তরণের রূপরেখা। আমাদের ইয়ার লং একটা কম্প্রিহেন্সিভ প্ল্যানিং দরকার। কোনটার পরে কোনটা করা উচিত, কে কোন কাজটা করছে, সেগুলোকে আমরা একসাথেই বাঁধতে পারবো। পরিবেশ প্রতিবেশ রক্ষার কার্যক্রমে গতি আনতে সার্বিক সচেতনতা, সমন্বিত উদ্যোগ ও গণমাধ্যমের ইতিবাচক ভূমিকায় জোর দেন পরিবেশবিদরা। এই সাউথ এশিয়াতে একটা স্ট্রং এন্ড ভাইব্রেন্ট সিভিল সোসাইটি রয়েছে। এটা আমাদের একটা স্ট্রেংথ, যার একটা প্রমাণ হচ্ছে আজকে এখানে। আমাদের শুধু সিএসওরা নয়, আমাদের জার্নালিস্টরাও যে অ্যাক্টিভিজম এবং সিএসওদের রোল প্লে করে, এটার প্রমাণ হচ্ছে আজকের মিটিং। ঢাকা যে এত বায়ু দূষণের যে শিকার, বা বায়ু দূষণ যে বিশ্বে যে সবচেয়ে বেশি বায়ু দূষণ ঢাকাতে হচ্ছে, এইটা কি উন্নত দেশের কারণে হচ্ছে? এটা তো আমাদের কারণে হচ্ছে, আমরা নিজেরা করছি। কিন্তু এটা নিয়ে তো রাষ্ট্রের পলিসি মেকারদের কোনো ধরনের আমরা কোনো নাড়াচাড়া দেখি না। তারা বললো যে আমরা ট্রিপল করছে অর্থ, মানে 100 বিলিয়নের জায়গায় 300 বিলিয়ন ডলার। কিন্তু যদি আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ দেখি, তাহলে সেটা মাত্র 6% তহবিল তারা প্রতিশ্রুতি দিয়েছে। তো 300 বিলিয়ন ডলার যদি সব পুরাটাও দিয়ে দেওয়া হয় এবং সেটা অনুদান হিসেবেও দেওয়া হয়, তাহলে 87 বিলিয়ন ডলার, প্রায় 100 বিলিয়ন ডলার এলডিসি কান্ট্রিগুলি লোন নিতে বাধ্য হবে। বিপর্যস্ত বাস্তুতন্ত্র পুনরুদ্ধার ও নিরাপদ ধরিত্রী বিনির্মাণে কপের সুফল পেতে নীতি নির্ধারণী পর্যায়ে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ করেন পরিবেশ সাংবাদিকরা। যদি আমি কয়লা, সোলার সব মিলিয়ে হিসাব করি, সেটা 26,000 সামথিং। এখান থেকে মাত্র 1,000 মেগাওয়াট সোলারে, আর বাকি অধিকাংশ হচ্ছে কয়লায়।
আমি আমার নিজের দেশে যা উৎপাদন করার করব, তবে আপনাকে নিজেকে ক্যাপাসিটি বাড়াইতে হবে। বাংলাদেশে থেকেও কিভাবে আমরা এই নেগোশিয়েটরদের সাথে যোগাযোগটা তৈরি করতে পারি বা তাদেরকে আমাদের এই ওয়ার্কশপগুলোতে যুক্ত করতে পারি, সেই জায়গাটা আপনারা তৈরি করবেন, এই প্রত্যাশা থাকলো। এই ইনভেস্টিগেটিভ জার্নালিজমটা আসলে এখন খুবই কম দেখা যায়। প্রতি বছরই তো আমরা কপ কভার করি, কভার করে আমরা দেশে ফিরে আসি। আসলে দেশে ফিরে আসলে আমরা কি করছি, যে আমরা কি ওইটা কি ফলো আপ রাখতে পারছি, বা আমাদের নেগোশিয়েটর যারা যাচ্ছেন, যারা কাজ করছেন, কাজ করার পরে তারা আসলে কি করছেন, তারা কতটুকু অগ্রগতি কি তাদের তারা কি আমাদেরকে জানাতে পারছেন, বা আমরা কি জানার চেষ্টা করছি বা করতে পারছি। কাজ করার একটা জায়গা আছে এই জায়গাগুলোতে। জলবায়ু যুদ্ধে গতি আনতে এবার অর্থায়নে বেসরকারি খাতকে যুক্ত করার ঘোষণা এসেছে COP29-এ। চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় এখন পর্যন্ত বিভিন্ন টেবিল আর ফোরামেই ঝুলছে মানব সভ্যতার ভবিষ্যৎ। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, এবারে বিপিএল মিউজিক ফেস্টের খবর। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছে বিপিএল টি-20 মিউজিক ফেস্ট। 30শে ডিসেম্বর এই মাঠেই বিপিএল টি-20 লিগের একাদশ আসর মাঠে গড়ানোর আগে সঙ্গীতের মূর্ছনায় বিভোর ক্রিকেট ভক্তরা। প্রিয় দর্শক, বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যান্ড মাইলস, প্রখ্যাত পাকিস্তানি গায়ক রাহাত ফতেহ আলী খানের অংশগ্রহণে আয়োজিত এই সঙ্গীত উৎসবের খবর জানাতে মিরপুর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর আহমেদ পিন্টু। সরাসরি যাচ্ছি তার কাছে। তানভীর, আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। নিউজ স্টুডিও থেকে আমি সাইদুর রহমান বলছি। কি অবস্থা শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, মিরপুরে, সেখানে সঙ্গীত আয়োজন নিয়ে দর্শকদের কেমন উচ্ছ্বাস দেখছেন আপনি? সাইদুর, আপনি যেমনটা বলছিলেন, ইতিমধ্যে কিন্তু কনসার্ট শুরু হয়ে গেছে বিপিএল-এর। বিকেল 4:30টার দিকে শিল্পী তিনি গান গেয়ে প্রথমে কনসার্ট শুরু করেন। তারপরেই বিকেলের 5:30টার দিকে যুব ও ক্রীড়া মন্ত্রী আসিফ মাহমুদ বিপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠান ঘোষণা করেন। তার সাথে মঞ্চে ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং জুলাই আগস্ট বিপ্লবের যারা আহত হয়েছেন তারা ছিলেন এই বিপিএল উদ্বোধনী মঞ্চে। তিনি উদ্বোধন করার পরই গান পরিবেশন করেছেন দেশের মুজা, যিনি বিপিএল-এর উদ্বোধনী গানটি গেয়েছেন। তারপরই গান গেয়েছেন জেফার, যিনি বাংলাদেশ জনপ্রিয় সঙ্গীত শিল্পী। তারপর এখন আমরা যেহেতু ভিতরে ক্যামেরা অ্যালাউড না, এই জন্য আমরা আপনাদেরকে দেখাতে পারছি না। এখন গান গাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মাইলস। তারপরই আধা ঘন্টা বিরতি দিয়ে রাত 8:30 থেকে 9টার মধ্যেই উপমহাদেশের এই অনুষ্ঠানের কনসার্টের যে বিখ্যাত আকর্ষণ আছে, যে বিখ্যাত উপমহাদেশের শিল্পী রাহাত ফতেহ আলী খান, তিনি গান পরিবেশন করবেন 8:30 থেকে 9টার মধ্যে। তারপরই 2 ঘন্টা, প্রায় 10:30 থেকে 11টার মধ্যে কনসার্টটি শেষ হওয়ার কথা রয়েছে। এবং এরই মধ্যে বিসিবি কিন্তু এই তারুণ্যর যেই উৎসব শুরু করেছেন, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় বিসিবি তারুণ্য উৎসব শুরু হয়েছে। তার প্রথম কনসার্ট হিসেবে বিপিএল উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছে এবং এই স্লোগানকে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই, এই স্লোগানকে ধারণ করেই কিন্তু তারুণ্য উৎসব শুরু হয়েছে। এর ধারাবাহিকতায় বিপিএল-এর বাকি যে 2 ভেন্যু, চট্টগ্রাম এবং সিলেটে আরও 2টি কনসার্ট হবে। 25 তারিখ চট্টগ্রামে এম এ আজিজ স্টেডিয়ামে হবে পরবর্তী কনসার্ট, এবং 27 তারিখে হবে সিলেটের জেলা স্টেডিয়ামের শেষ কনসার্টটি। তানভীর, অনেক ধন্যবাদ আপনাকে মিরপুরে হোম অফ ক্রিকেট থেকে সরাসরি যুক্ত হয়ে আমাদেরকে সর্বশেষ পরিস্থিতি জানানোর জন্য। আমার হাতে আরও খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। বাগেরহাটের চিতলমারীতে অনুষ্ঠিত হয়েছে 36তম বার্ষিক মহা উৎসব মাতুয়া মহাসম্মেলন, যেখানে অংশ নেন হাজারো ভক্ত ও দর্শনার্থীরা। বাগেরহাট প্রতিনিধি মফিজুর রহমান মাহফুজ এবং এম পলাশ শরীফের ভিডিও চিত্র নিয়ে দেখুন মিথিলা নাজনীর রিপোর্টটি। বাগেরহাটের চিতলমারী উপজেলার সদর ইউনিয়নের নবঘাট আরুলিয়া শ্রী শ্রী হরি গুরুচাঁদ সেবাশ্রমে 36তম বার্ষিক মহোৎসব মতুয়া মহাসম্মেলন হয়েছে। সেবাশ্রমের উদ্যোগে রোববার মধ্যরাতে অধিবাসের মাধ্যমে শুরু হয় এবং সোমবার মন্দির প্রাঙ্গণে এ মহোৎসব ও মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। এবছর আশ্রমে আমরা
উপস্থিত হয়েছি, ভক্তরা অনেক, আমরা আনন্দিত। আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমরা সকলে ধন্য হয়েছি, আমরা গর্ব অনুভব করছি। এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মতুয়া ভক্ত দর্শনার্থী অংশগ্রহণ করেন। প্রতি বছর এখানে অনেক সুন্দর অনুষ্ঠান হয়, আমরা এখানে এসে অংশগ্রহণ করি। আমরা প্রতি বছর এই মহাসমাবেশ, এই মতুয়া সম্মেলন আমরা এখানে অনুষ্ঠিত করি। এই শ্রী শ্রী নরেন্দ্র বাড়ি আপনারা আসবেন। নবঘাট আরুলিয়ায় শ্রী শ্রী হরি গুরুচাঁদ সেবাশ্রমের সেবক শ্রীমত নরেশ গোসাই, বাংলাদেশ মতুয়া মহাসংঘের কার্যকরী সভাপতি ও মহাসচিব সহ সংশ্লিষ্টরা অংশ নেন। মিথিলা নাজনীন, চ্যানেল আই। প্রিয় দর্শক, এবারে দৃষ্টি দেব আন্তর্জাতিক অঙ্গনে। গাজায় যুদ্ধবিরতি আলোচনার মধ্যেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা। গাজার আল মাউসি শরণার্থী শিবিরে ইসরায়েলি বোমা হামলায় 7 জন এবং মুসা বিন নুসাইর স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ 9 জন নিহত হয়েছে। এ নিয়ে 24 ঘন্টায় 50 ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া কামাল আদওয়ান হাসপাতালে হামলা এবং অবরোধ অব্যাহত রেখেছে ইসরায়েল। চিকিৎসা কাজে পর্যাপ্ত সরঞ্জাম না থাকায় হাসপাতালে ভর্তি অসুস্থ রোগীদের অবস্থা খারাপের দিকে যাচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালটির প্রধান। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ইয়েমেনের রাজধানী সানাতে হামলা চালিয়েছে। জবে কয়েক ঘন্টা পর ইসরায়েলের রাজধানী তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতিরা। প্রিয় দর্শক, এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের দুনিয়া আইস্ক্রিনে প্রদর্শিত হচ্ছে জনপ্রিয় সব মঞ্চ নাটক। এরই ধারাবাহিকতায় আইস্ক্রিনে চলছে মঞ্চ নাটক টিনের তলোয়ার। ব্রিটিশ শাসনামল নিয়ে গড়ে উঠেছে নাটকটির গল্প, যেটি পরিবেশন করেছে প্রাঙ্গণে মোর নাট্যদল। নাটকটির নির্দেশনা দিয়েছেন অনন্ত হীরা। আইস্ক্রিন সাবস্ক্রাইব করে নাটকটি উপভোগ করতে পারবেন দর্শকরা। এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। ব্র্যাক বিশ্ববিদ্যালয় স্থাপত্য বিভাগের আর্ক উইকের অংশ হিসেবে ইয়াসমিন লারি জিরো কার্বন ব্যাম্বো বিল্ডিং উইন্টার স্কুল কর্মশালা হয়েছে। এতে শিক্ষার্থীরা বাঁশের তৈরি ঘর উপস্থাপন করেন। শিক্ষার্থীদের বানানো ঘর দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন উপমহাদেশের প্রখ্যাত স্থপতি ইয়াসমিন লারি। রিপোর্টে আরও জানাচ্ছেন জাকি আক্তার। পরিবেশ বান্ধব ঘর তৈরিতে ব্যস্ত শিক্ষার্থীরা। বাঁশ কেটে ফালি করা, বেত বোনা থেকে শুরু করে 8 কোণা ছাদ তৈরি চলছে ঘর বানানোর সব কাজ। কেউ কেউ রং তুলির ছোঁয়ায় খেজুর পাতার পাটিতে ফুটিয়ে তুলেছেন শিল্প। রিভা গোল্ড মেডেলে ভূষিত স্থপতি ইয়াসমিন লারির পরিবেশ বান্ধব ও প্রাকৃতিক দুর্যোগ সহনশীল স্থাপত্য কর্মে অনুপ্রাণিত হয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগে কর্মশালার আয়োজন। থ্রু দিস ওয়ার্কশপ আমরা এই যে বাঁশ দিয়ে কাজ করছি, নট দিচ্ছি, চাটাই বুনছি, সো দিস ইজ আ হোল নিউ এক্সপিরিয়েন্স। পভার্টির বিলো লাইন, তাদের জন্য এই ধরনের স্ট্রাকচার ডেফিনেটলি ইমপ্লিমেন্ট করা উচিত। এমনভাবেই বানানো যে যারা মহিলারা বা ইয়াং বাচ্চারা তারা যেন নিজেরা বানাতে পারে। শিক্ষার্থীদের এমন কাজে গর্বিত বিভাগের শিক্ষকরাও। এই প্রজন্ম খুব এগুলাতে খুব পার্টিসিপেট করবে না। আই এম সিইং দ্য টোটাল ডিফারেন্ট পিকচার হিয়ার এন্ড উই ক্যান সি ফ্রম। আমাদের দেশের নারীরাই নিজেরা তারা এটা করে ফেলতে পারে। হ্যাঁ, এইটা হচ্ছে যে ইম্পর্টেন্ট একটা ব্যাপার। বিশ্ববিদ্যালয়ের ছাদে এমন কর্মযজ্ঞ ঘুরে দেখেন ইয়াসমিন লারি। শিক্ষার্থীরাও তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। ক্লাইমেট চেঞ্জ is a reality for all of us. It's hitting all of us, all around the world. It's not Bangladesh and Pakistan alone, you know. So everywhere, I think architects have to know that the way they build today, it emits something like 40% of world energy is because of these buildings. বাঁশের এই ঘর নারীর ক্ষমতায়নের প্রতীক বলে মনে করেন বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের চেয়ারম্যান। আর্কিটেকচার করা যায় কমিউনিটিকে নিয়ে, তারাই কিন্তু বানাচ্ছে। বিভিন্ন জায়গায় ওরাই বানাচ্ছে এবং ওরা বানাতে পারবে এবং অত অর্থ লাগবে না। নো ডোনেশন, জিরো চ্যারিটি উনি বলছেন। তো এটা অনেক সাকসেসফুল হয়েছে। ভবিষ্যতে এমন আয়োজনের মাধ্যমে পরিবেশ বান্ধব ও ভবিষ্যৎমুখী নতুন নতুন আরও নকশা উদ্ভাবন হবে বলে মনে করেন
শিক্ষক ও শিক্ষার্থীরা। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, এবারে কৃষি সংবাদ। চট্টগ্রামের বোয়ালখালী সারোয়াতলির খিতাব চরে বিভিন্ন জাতের বরই উৎপাদন করে দৃষ্টান্ত স্থাপন করেছেন দুই ভাই তানভীরুল হক ইমন এবং সাইদুল হক তুহিন। তাদের সাফল্য দেখে বরই বাগান করা আগ্রহী হয়ে উঠেছে অনেকে। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। কাজ শুরুর 5 বছরে অর্ধেক না পেরোতেই থেমে গেছে প্রকল্প। খানাখন্দ আর অব্যবস্থাপনায় সিরাজগঞ্জ সোনামুখী বগুড়া সড়কের দীর্ঘ অংশ জুড়ে দূষণ, দুর্ঘটনা আর জনদুর্ভোগ হয়ে উঠেছে নিত্যদিনের চিত্র। পরিবেশ, প্রতিবেশ এবং জনস্বাস্থ্য রক্ষায় কার্যকর ব্যবস্থার জোর দাবি এলাকাবাসীর। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকায় শুরু হলো 5 দিনের আবাসন মেলা। আগারগাঁওয়ে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিহাবের এই মেলা চলবে 27 ডিসেম্বর পর্যন্ত। মেলার উদ্বোধন করেন রাজুকের চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর সিদ্দিকুর রহমান। এ সময় আরও ছিলেন আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহাব সভাপতি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান সহ আয়োজক সংগঠনের সদস্যরা। আয়োজকরা জানান, এবারের মেলায় বিভিন্ন আবাসন কোম্পানির পাশাপাশি বিল্ডিং মেটেরিয়ালস এবং অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানও অংশ নিয়েছে। রিহাব ফেয়ার 2024-এ 220টি স্টল রয়েছে। বেলা 10টা থেকে রাত 9টা পর্যন্ত ক্রেতা দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সাথে। ফিরছি একটু পরে আরও খবর নিয়ে। আবারও বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন, সিলেটে NCL T20 লিগের ফাইনাল মঙ্গলবার। টুর্নামেন্টে শিরোপা জেতার লড়াইয়ে ঢাকা মেট্রো মুখোমুখি রংপুর বিভাগ। বিরতির পর ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। আরো খবর নিয়ে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, EVM দিয়ে যেন আগামীতে কোনো নির্বাচন না হয়, অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেওয়া রিপোর্টে সেই আবেদন জানানো হয়েছে। সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত ভোটার সচেতনতা এবং নাগরিক সক্রিয়তা কার্যক্রম নিয়ে গোলটেবিল বৈঠকে তিনি আরও বলেন, যারা EVM প্রণয়ন করেছেন তাদের ব্যাপারেও তদন্ত হওয়া প্রয়োজন। সংস্কার কমিশনগুলোর অগ্রাধিকার ভিত্তিক প্রতিবেদন পেশ, তারপর কি? সেই সব বৈঠকে সংস্কারের বিভিন্ন ইস্যু নিয়ে সুপারিশ তুলে ধরেন সাবেক সচিব তোফায়েল আহমেদ এবং অন্যরা। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের জন্য আমাদের সকল আয়োজন। তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম আরও একবার। চাঁদপুরে মেঘনা নদীতে জাহাজ থেকে 5 জনের মরদেহ উদ্ধার ও হাসপাতালে আরও 2 জনের মৃত্যু। ঘটনা তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে দিল্লিকে ঢাকার চিঠি। বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ফেরানোর আশা। জুলাই গণহত্যার জন্য শেখ হাসিনা ও দোষরদের ফাঁসি দাবি। কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ আরাফাতের জানাজায় ছাত্র জনতার জামায়াত। নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করতে বিএনপির দাবি। সরকারের দায়িত্বশীলদের বিভ্রান্তমূলক বক্তব্য না দেওয়ার পরামর্শ। শ্রদ্ধা ভালোবাসায় রাষ্ট্রীয় শোকে উপদেষ্টা হাসান আরিফকে শেষ বিদায়। সেবা বান্ধব ও জনকল্যাণমুখী কর্মজীবন অনুসরণের আহ্বান। এবং মিরপুর হোম অফ ক্রিকেটে জমকালো মিউজিক ফেস্ট। BPL T20 উৎসবের আগে সুরের মূর্ছনায় বিভোর দর্শকরা। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে।